আগে স্যার যেটা বললেন যে শামীম স্যার তার ক্যারিয়ার শুরু করছে আরএফএল এর ব্র্যান্ড এবং ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে, যেখানে মূল কাজ ছিল প্রোডাক্টের উপযোগ কনজিউমারকে প্রপার ওয়েতে বোঝানো, টিভিসি, বিলবোর্ড, সাইন, মার্চেন্ডাইজিং সহ বিভিন্ন কাজের একেবারে সর্বনিম্ন পর্যায়ে। এই পর্যায় থেকে সে স্বপ্ন দেখছেন যে আমি আমার ক্যারিয়ারে কোথায় যাব। ওই অনুকূলেই কিন্তু সে আস্তে আস্তে আপনার আগায় গেছে। ছোট্ট একটা গল্প বলি আমি। এক ভদ্রলোক এক বাসায় গেছে, বাসায় যে কলিং বেল নক করছে, করার পরে দরজা খুলে দিছে একটা শিশু। দেওয়ার পরে তার কাছে জিজ্ঞেস করছে যে আমি রহিম সাহেবের কাছে আসছি, রহিম সাহেব কি বাসায় আছেন? বলে হ্যাঁ বাবা বাসায় আছেন, আপনি আপনাকে বসতে বললেন, উনি আসছেন। সাধারণত আমরা একটা বাসায় যদি ৬-৭ বছরের একটা বাচ্চাকে দেখি বা ৪-৫ বছরের একটা বাচ্চাকে দেখি, তাহলে কি আমরা চুপ থাকি? আমরা তার সাথে গল্প করি। উনি গল্প কিভাবে শুরু করা যায়, উনি গল্প শুরু করলেন এভাবে, বাবা তোমার নাম কি, কি করো, তুমি বড় হলে কি হতে চাও? তাৎক্ষণিকভাবে ওই বাচ্চাটা একটু এদিক ওদিক তাকায় বলল যে আমি বড় হয়ে পাগল। শুনতেছেন সবাই? এখন এই ভদ্রলোক তো বিচক্ষণ লোক, একজন শিক্ষিত মানুষ, সে এই প্রশ্নটা খুব সহজভাবে নিয়ে বলল বাবা দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে, এর থেকে ভালো সিদ্ধান্ত তো হয় না। মানুষ যে কোন দিকে ছুটতেছে, তুমি আসলে একেবারেই যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিলে। তো বাবা কেন নিলে এটা একটু বলো তো। তখন ও বললো দেখেন আঙ্কেল, আমার মা চায় আমি ডাক্তার, আমার বাবা বলে আমাকে ইঞ্জিনিয়ার, আমার বোন এসডি রুবেলের খুব বড় ভক্ত, আসিফের খুব বড় ভক্ত, সে বলে আমাকে শিল্পী হতে হবে, গিটারিস্ট হতে হবে। আর আমার ভাই সারাদিন ক্রিকেট খেলে বেড়ায়, তার কথা যে আমি তো কিছু হতে পারি না, তোরে আমি ক্রিকেটার বানাইছিলাম। এখন আঙ্কেল বলেন আমি যদি সবার কথা শুনি তাহলে আমি বড় হয়ে কি হব? সবার কথা শুনলে আমি বড় হয়ে পাগল ছাড়া কিছু হব না। তা আপনারা এই অর্গানাইজেশনে আছেন, আপনাদেরকে সর্বপ্রথম সিদ্ধান্ত নিতে হবে যে আপনি এই অর্গানাইজেশনে কি হবেন। আপনি এখানে কি শুধু আপনার এই 10,000 টাকা বেতনে শ্রম দিবেন, না একসময় এই কোম্পানিতে ঊর্ধ্বতন পোস্টে যাবেন? যদি বলেন স্যার এটা তো সম্ভব না, অন্তত আমার টিমে এটা বলার সুযোগ নেই, কারণ আমার টিমে আমি এখানকার সেলস অফিসার ছিলাম এবং আমার যে 5 জন এরিয়া ম্যানেজার আছেন তার 4 জনই এখানে ইনহাউস প্রমোটেড। আমরা কি তাদের জন্য একটা কল করে দিতে পারি না? এবং এই কোম্পানিতে আমার আরেকজন এরিয়া ম্যানেজার আছেন, উনি ফ্যাক্টরিতে খুব ছোট্ট একটা দায়িত্ব ছিলেন, আমি যদি বললাম, কিন্তু তার কাজের দক্ষতায় ম্যানেজমেন্ট সন্তুষ্ট হয়ে তাকে কিন্তু ওখান থেকে প্রমোশন দিয়ে এরিয়া সেলস ম্যানেজার হিসেবে হ্যামকো ইন্ডাস্ট্রি সম্ভবত প্রথম এরিয়া সেলস ম্যানেজার, ঠিক কিনা? তার জন্য একটা কথা দেওয়া যাবে। আমাদের এখানে সঠিকভাবে শ্রম দিয়ে উপরে উঠে আসা যায়, অন্তত আমার টিমে একটা বড় নিদর্শন কিন্তু আমরা এই ছয়। তো প্রথমে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বড় হয়ে বা এই আপনার ক্যারিয়ার প্ল্যানে এই প্রতিষ্ঠানে আপনি কি হতে চান। 10,000 টাকা বেতনের একজন কর্মচারী, কিছু মাসিক কমিশন এবং টিএ দিয়ে নিয়ে সন্তুষ্ট থাকতে চান, নাকি আপনি একসময় এই কোম্পানিতে এরিয়া সেলস ম্যানেজার বা ডিভিশনাল সেলস ম্যানেজার, ইভেন্চুয়াল বর্তমানে আমাদের যে ন্যাশনাল সেলস ম্যানেজার, উনিও কিন্তু এখানে লোয়ার পোস্ট থেকে ইনহাউস প্রমোশন নিয়ে এখন সে ন্যাশনাল সেলস ম্যানেজার, ইন ফিউচারে কিন্তু সে আরো উপরে যাবে। এটা কিন্তু আপনাকে আপনার ক্যারিয়ার শুরুতে এই সিদ্ধান্ত নিতে হবে। এখন হয়তো বলতে পারেন যে স্যার আমার তো সব ঠিক আছে, তাহলে আমি কেন হচ্ছি না, তাই না? আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। মানুষের জীবনে সুযোগ আসে খুব অল্প সময়ের জন্য। আপনি হয়তো সব কিছুতে ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, শুধু দুপুরে একটু বাসায়, এই যে ছোট্ট একটা মুহূর্ত, এই মুহূর্তের কারণে আপনি হয়তো পিছিয়ে গেছেন। আপনার হয়তো সব ঠিক আছে, কিন্তু মেসেজটা আপনি প্রপার ওয়েতে দেন না। স্যার সকালে ফোন দেয়, বলেন যে স্যার আমি ডিলারের সাথে আলাপ করে আপনারা জানাচ্ছি, কিন্তু আপনার দায়িত্ব কি? অবশ্যই ইউ শুড সেন্ড ইউর ফোরকাস্ট মেসেজ বিফোর 9:30 AM। অ্যাজ ইউজুয়াল আপনাকে অবশ্যই ক্লোজিং মেসেজটা আপনি নীল দিয়েছেন, কোনো কারণে মেসেজটা আপনি নীল দিয়ে ফেলেছেন, আপনার আজকে সেলস নাই,
কিন্তু আপনাকে অবশ্যই আপনার সুপিরিয়র, আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তা আছেন তাকে জানাতে হবে, স্যার আমার মেসেজটা মিল দিছিলাম, আসলে আজকে নেই। এই মিল প্র্যাকটিসটা যদি আপনি প্রপার ওয়েতে করতে পারেন, তাহলে যেদিন আপনার ফোরকাস্ট মিলবে এবং যেদিন আপনার ফিনান্সিয়াল ট্রানজাকশন হবে, সেদিনের মেসেজটাও কিন্তু আপনি সঠিক সময় দিতে পারবেন। ঠিক ঘড়ির কাঁটায় 3:40 অথবা 45-এর মধ্যে, যদি আমি ভুল না বলি। কি আমার সাথে কি একমত আপনারা? সবার প্রতি আমার অনুরোধ, আপনারা কিছু সময় নিজেকে নিয়ে ভাবেন। আমরা এই প্রতিষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করছি কেন? আমার পরিবারকে একটু সন্তুষ্ট রাখার জন্য, আমার স্ত্রী, সন্তান, মা কিংবা বাবা, তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য কিন্তু আমরা এত শ্রম দিই। না হলে আমরা যে টাকা মাসে উপার্জন করি, এর জন্য কিন্তু আমাদের এতদিন, মাসে 30 দিন পরিশ্রম, নিজের জন্য হলে 30 দিন কিন্তু পরিশ্রমের প্রয়োজন হয় না। হয় কি? প্রয়োজন আছে? যদি এক পেট হতো, তাহলে অবশ্যই আমাকে আমার পরিবারের কথা মাথায় রাখতে হবে। পাশাপাশি এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই পরিবারকে সুখে বা ভালো রাখার জন্য যে প্রতিষ্ঠান থেকে আমি উপার্জন করছি, সেই প্রতিষ্ঠানকেও আমাকে সমান গুরুত্বে রাখতে হবে। তা আমরা কি আজকে থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবো যে আমি এই ক্যারিয়ারে কি হব? সিদ্ধান্ত নিই, এটা কি নেওয়া সম্ভব? ধন্যবাদ সবাইকে। ছোট্ট একটা গল্প বলি, এর আগেও আমি অনেককে বলেছি। তখন আমি সেলস অফিসার থেকে এরিয়া ম্যানেজারের পরীক্ষা দিতে আসছি। আমি আর আমার কলিগ শামীম ভাই আমরা একসাথে পরীক্ষা দিই, রেজাল্টে আমরা টপ করছি। এখন ওই রেজাল্ট হলো, ভাইবা হলো, নিচে এসে দেখি স্যারের ড্রাইভারের নাম কি যে দাঁড়িয়ে আছে, আমাদের এমডি স্যারের ড্রাইভার সাউন্ড বাবুল না না না, এখন হচ্ছে দাঁড়িয়ে যে আছে ওই দাঁড়িয়ে হবে কেন না না এখনই আছে, এখন স্যারের বর্তমান বাবুল বাবুল সাহেব। হ্যাঁ, তো উনি তখন স্যারের একটা, আমি কিন্তু তখন সেলস অফিসার, তখন স্যারের একটা হ্যারিয়ার গাড়ি কিনছিল সাদা রঙের, ওনার বলতে পারবেন। তো ওই গাড়িটা অনেক পরিষ্কার করতেছে, আমি বলছি যে ভালো করে পরিষ্কার করে ভাই। তো বললো কেন? বললো আমি তো একসময় কোম্পানির বড় গল্প করতে হবে, এই গাড়ি কিন্তু আমার সাহায্য। উনি একটা হাসি দিল যে হ্যাঁ আপনি যদি বল আপনার ড্রাইভার। আসলে আমি কিন্তু আমার স্বপ্নের পথে এখনো চলছি। আপনাদের প্রত্যেকের প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা ক্যারিয়ারে কি হতে চান এই প্রতিষ্ঠানে, যদি শুধু ওই 10 থেকে 12,000 টাকা বেতনের আশায় থাকেন, আমি বলবো আপনাকে প্রফেশন চেঞ্জ করতে হবে। আর যদি আপনার অ্যাম্বিশন বা আপনার টার্গেট যদি থাকে যে এই প্রতিষ্ঠানে এমন একটা পর্যায়ে আমি যাবো, হতে পারে সেটা এরিয়া সেলস ম্যানেজার বা ডিভিশনাল সেলস ম্যানেজার, আমি আমার জীবনটা যাপনের জন্য আমি এই পর্যায়ে যেতে চাই, বা এমএসএম বা সিও অথবা এই কোম্পানির এমডি, ওনাকে একদিন তো এই পর্যায়ে যাবে। তাহলে আপনারা কাজ করেন। নাহলে আমি বলবো যারা ওই শুধু 12,000 টাকা বেতনে সন্তুষ্ট থাকতে চান, তাদেরকে আমি পরামর্শ দিব এই প্রফেশন ছেড়ে অন্য কিছু করেন। ধন্যবাদ সবাইকে। পরের স্লাইডে আমি যাই। আমাদের প্রত্যেকের কিন্তু একটা প্রশ্ন থাকে যে কিভাবে বৃদ্ধি হবে। এই প্রোডাক্টের এই সমস্যা, ওই প্রোডাক্টের ওই সমস্যা আছে, এই প্রোডাক্টটা যদি আমি পাই তাহলে আমি আরেকটু ভালো করতে পারবো। কি লেখা আছে? সেলস স্ট্র্যাটেজি, বিক্রয় কৌশল। আমি ছোট একটা গল্প শেয়ার করি। গল্পটা হচ্ছে, আমি একটা ছবি দেখাই আপনাদেরকে। এনাকে চেনেন কেউ? পৃথিবীতে যতগুলা জনপ্রিয় খেলা আছে তার মধ্যে কিন্তু বাস্কেটবল ফুটবলের পরে আসে। ওয়ান অফ দ্য হাইয়েস্ট পপুলার গেম আর বাস্কেটবল। ইউরোপ থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে এই খেলার খুবই জনপ্রিয়তা। যে ভদ্রলোকের ছবি আপনারা দেখছেন, ওনার নাম হচ্ছে মাইকেল জর্ডান। ওনাকে বলা হয় দ্য গড অফ বাস্কেটবল, মানে বাস্কেটবলের ঈশ্বর। উনি বাস্কেটবলের এমন কোনো রেকর্ড নাই যে উনি সেটা ব্রেক করে নাই। যেমন ক্রিকেটে আছে সচিন টেন্ডুলকার, আপনার অ্যাথলেটিকে আছে আপনার উসাইন বোল্ট, রেসলিং এ আছে আলী, নাকি বক্সিং এ আছে আলী, প্রত্যেকটা ম্যারাডোনা আছে ফুটবলে। তা ওনাকে বলা হয় গড অফ বাস্কেটবল। বাস্কেটবলে উনি ওইরকম একটা পর্যায়ে আছেন যেখানে ওনাকে ঈশ্বরের সাথে তুলনা করা হয়। উনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার খুবই দরিদ্র এলাকা ব্রোকলিতে ওনার জন্ম। 4 ভাই বোনের সংসার, ওনার বাবা খুব দরিদ্র সংসার। ওনাদের কোনো রকম সংসারটা চলতো, কখনো খেয়ে থাকতেন কখনো না খেয়ে থাকতেন।
হঠাৎ একদিন ওনার বাবা একটা টি শার্ট ওনাকে দিলেন, দিয়ে বললেন এটা $1 বিক্রি করতে হবে, তাহলে আমাদের আগামী সপ্তাহে আমরা আমাদের সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবো, না হলে আমাদেরকে হয়তো অনাহারে থাকতে হবে। এখন উনি ভাবতে লাগলেন সারা রাত আমি কি করি কিভাবে এটা $1 বিক্রি করবো, এটা তো ঘর মোছার জন্য অনেকে নাও নিতে চায়, হয়তো 1 সেন্ট 2 সেন্ট বা 3 সেন্ট এটার দাম, $1 কিভাবে বিক্রি করি। তখন উনি কি করলেন, উনি ওই রাতে এটা সুন্দর করে পরিষ্কার করলেন, করে রাতে একটা হ্যাঙ্গারে উনি ঝুলাই দিলেন, ময়লা টি শার্টটা পরিষ্কার করলেন। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে $2 বিক্রি করার কথা বলা ছিল। তখন পরিষ্কার করে সকালে যখন এটা শুকিয়ে গেল, ওইটা নিয়ে উনি মার্কেটে চলে গেলেন, যেখানে লোকজনের সমাগম। মার্কেটে যে উনি হকারদের মতো বলতে থাকলো $2 ভালো একটি টি শার্ট। বলতে বলতে একটা মার্কেটে গেল, সকাল 9টা থেকে দুপুর 12টা পার হয়ে গেল, কিন্তু বিক্রি হলো না। ওইখান থেকে আরেকটা মার্কেটে গেল, সেখানে যে বিক্রি করতে লাগলো, বিক্রি হলো না। এরপর উনি রেলওয়ে স্টেশনে গেলেন, বিকাল 3টার সময় একজন ওনার কাছ থেকে এটা $2 নিয়ে আসলেন। $2 নিয়ে এসে উনি সন্ধ্যায় এসে বাবাকে বললেন যে বাবা এটা আমি $1 টি শার্ট আমি $2 বিক্রি করছি এই। ঠিক তার 1 সপ্তাহ পরে আবারও একই রকম একটা টি শার্ট মাইকেল জর্ডানের বাবা তাকে দিয়ে বললেন বাবা এটা কয় ডলার? কত ডলার দেখেন, বোঝা যায় কিনা? $10 বিক্রি করতে হবে। তখন তাৎক্ষণিকভাবে অনেকে রিঅ্যাক্ট করে যে $10 এটা কি সম্ভব? কিন্তু না, সে রিঅ্যাক্ট করলো না, চুপ থাকলেন, নিয়ে সে টি শার্টটা নিয়ে আবার ভাবতে থাকলেন যেটা কিভাবে $10 বিক্রি করবো, কিভাবে $10 বিক্রি করবো। সেল দিস টি শার্ট ফর $10, হাউ ইট পসিবল দ্যাট। ভাবতেছেন, উনি ভাবতে আবার ভোরবেলা ওনার মাথায় আসলো যে এটাতে আমি একটা মিকি মাউসের ছবি লাগাবো। মিকি মাউস তখনকার সময়, এখন মিকি মাউস তো অনেকেই চেনেন না, কেউ বাচ্চাদের সময় চেনেন, কেউ তার ভালো বয়সে দেখছেন। মিকি মাউস তখনকার সময় সব থেকে জনপ্রিয় একটা কার্টুন চরিত্র ছিল। মিকি মাউসের একটা স্টিকার উনি সংগ্রহ করে এই টি শার্টে উনি খোদাই করে হাতে সেলাই করে ওখানে বসায় দিয়ে উনি পরের দিন বড় লোকদের, একটু উচ্চ মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের স্কুলের সামনে হ্যাঙ্গারে দাঁড়ালেন যে মিকি মাউসের টি শার্ট $10। এইভাবে উনি ডাকতে এক ধনী ব্যক্তির সন্ধান, সে বললো আমাকে এটা দিতেই হবে, আমি এটা নিতেই চাই। কোনোভাবে তার বাবা তাকে বোঝাতে পারলো না, মিকি মাউসের এই টি শার্ট $10 সে বিক্রি করলো। সন্ধ্যায় যখন বাবা এনে $10 দিলেন, বাবা খুব সন্তুষ্ট, রেখে দিল। ও ভাবলো যে হয়তো মনে হয় সংসারের খরচটা বেশ কিছুদিন চলবে, আমার বাবা আর মনে হয় আমাকে আর এই চ্যালেঞ্জ দিবে না, অন্য কোনো চ্যালেঞ্জ দিবে। কিন্তু তার বাবা ঠিক তার কিছুদিন পরে আবার ওই একই ধরনের একটা টি শার্ট নিয়ে বললো যে এই টি শার্টটা $100 বিক্রি করতে হবে। এটা কি সম্ভব? $100? উনি নিশ্চয়ভাবে সুন্দরভাবে বাবার কথা শুনলেন। ওই দিন আর একদিন 2 দিনের চিন্তায় ওনার আর কোনো সমাধান আসে না। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের মাথায় উনি চিন্তা করলেন যে এই টি শার্টে এমন কিছু ভ্যালু অ্যাড করতে হবে বা এই একই টি শার্ট এমনভাবে উপস্থাপন করতে হবে যেটা $100 বিক্রি হয়। তখন ওনার মাথায় আসলে ওই সময়কার জনপ্রিয় একজন মডেল ছিলেন, অভিনেত্রী কেট উইন্সলেট। তার একটা কনসার্ট তার পার্শ্ববর্তী শহরে কেট উইন্সলেটের একটা শো হবে, সেখানে উনি অভিনয়ের জন্য আসবেন। হাজার হাজার লোক সেই শোয়ে টিকিট বুক করে ফেলছে। উনি যখন ওই টি শার্টটা পরিষ্কার করে নিয়ে একটা ব্যাগে নিয়ে কোনো এক কৌশলে, ছোট মানুষ, ওই মানুষের ভিড়ে ঠিক যেখান থেকে কেট উইন্সলেট স্টেজে উঠবে ওইখানে দেশে হাজির যে আমি আসতে অনেক দূর থেকে, আমার এই টি শার্টে আপনার একটা সিগনেচার দেন। সিগনেচারটা নিয়ে সে ঠিক কনসার্টের বিপরীত সাইডে সে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে একটা পর্যায়ে যখন কনসার্ট শেষ হলো, তখন সে টি শার্টটা উঁচু করে বলল, কেন উইন্সলেটের অটোগ্রাফ যুক্ত টি শার্ট কে নিতে চান আপনারা? মুহূর্তের মধ্যে $100 পরিবর্তে $1000 এটা নিতে হবে। হাততালি দিবেন না? একই টি শার্ট যখন $100 $1000 বিক্রি হলো, টি শার্টের কিন্তু কোনো পরিবর্তন নাই, কিন্তু তার মেধা, তার দক্ষতা এবং তার উপস্থাপনের কৌশলে আপনার এটা সম্ভব।
তাহলে আমাদের আনডেলিভারি আছে, এই প্রোডাক্টের এই ডিসঅ্যাডভান্টেজ আছে, এটাই সমস্যা। সমস্যা থাকবে, সমস্যা আমার মধ্যেও আছে। আমি হয়তো সুন্দর করে কথা বলতে পারি না, অথবা আপনাদেরকে ঠিকভাবে বোঝাতে পারি না, আমার থেকে হয়তো আরেকজন আরো ভালো বোঝাতে পারে, বাট আমি যদি চেষ্টা করি কিছু না কিছু তো হবে, হবে না? মামুন কি হবে, সম্ভব কি? আসলে আপনাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ, আপনারা কেউ হতাশ হবেন না।